হাস্যরসিক গোপাল ভাঁড়ের গল্প পড়েনি বা তার কার্টুন দেখেননি বর্তমানে এমন মানুষ খুঁজে পাওয়া খুবই বিরল। তৎকালীন নদিয়ার রাজা রাজা কৃষ্ণচন্দ্রের বিদূষক ছিলেন এই গোপাল ভাঁড়। গোপালকে নিয়ে এত এত গল্প তৈরি হয়েছে যে তা বলে শেষ করা যাবে না। আর এই কারণে গোপালের অস্তিত্ব ও সত্যতা নিয়ে একটা জানার ইচ্ছা আমাদের মধ্যে রয়েই যায়। কারণ একটা ব্যক্তিকে নিয়ে এত রকমের গল্প কি করে তৈরি হতে পারে, তাছাড়া তার এই গল্পগুলো কোথায় লিপিবদ্ধ আছে বা কেই বা লিখলো। অনেকেই বলেন গোপাল ভাঁড় নামে কোনো ব্যক্তি বা চরিত্র কোনোদিনই ছিল না। কিছু প্রকাশনী সংস্থা ও কার্টুন নির্মাতা সংস্থা এই চরিত্রটিকে নিয়ে মন গড়া সমস্ত গল্প তৈরি করে এবং জনগণের সামনে বিনোদন হিসেবে তুলে ধরে। আমাদের একবার হলেও জানতে ইচ্ছা করে যে গোপাল ভাঁড়ের জীবনের শেষ পরিণতি কী হয়েছিল। শোনা যায় তৎকালীন বাংলার নবাব সিরাজউদ্দৌলা গোপাল ভাঁড়কে ফাঁসির আদেশ দিয়েছিলেন, কিন্তু কেন, এইসব জানবো আজকের এই ভিডিওতে। বাস্তবে গোপাল চরিত্রটি সত্যতা অনুসন্ধানে বাঙালি জাতি বা বাংলার প্রকাশকরা কোনোদিনই ততটা আগ্রহী ছিল না। অথচ হাস্যরসের মধ্যমণি এই মানুষটি সম্পর্কে জানার আগ্রহ অনেক মানুষের, কিন্তু এই মানুষটি সম্পর্কে তথ্য অনুসন্ধান করেছেন হাতে গোনা কিছু মানুষ। তাদের মধ্যে একজন হলেন নগেন্দ্রনাথ দাস, আর তিনি ছিলেন গোপাল ভাঁড়ের একজন বংশধর। 1926 সালে তার লেখা নবদ্বীপ কাহিনী বা মহারাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় নামক বইটিতে তিনি সুস্পষ্টভাবে লিখেছিলেন যে গোপাল ভাঁড়ের পূর্বপুরুষ বসতি ছিল মুর্শিদাবাদে, জাতিতে তিনি ছিলেন নাপিত। তৎকালীন বাংলার নবাব আলীবর্দী খাঁর খুবই ঘনিষ্ঠ লোক ছিলেন তিনি। ফলে নবাব তাকে জাগিরদার হিসেবে নিযুক্ত করেন এবং তার ছেলে দুলাল চাঁদকে নবাবের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিযুক্ত করেছিলেন। একবার নবাবের নাতি ছোট্ট সিরাজউদ্দৌলার খুবই শরীর খারাপ হয়, কেউ তাকে সুস্থ করতে পারছিলেন না। তখন এই দুলাল চাঁদ মৃতপ্রায় ছোট্ট সিরাজউদ্দৌলাকে চিকিৎসা করেন এবং তাকে সারিয়ে তোলেন। ফলে এই দুলাল চাঁদ, যিনি একাধারে গোপাল ভাঁড়ের বাবাও ছিলেন, তিনি খুবই বিশ্বস্ত হয়ে উঠেছিলেন নবাবের। দুলাল চাঁদের দুই পুত্র ছিল কল্যাণ ও গোপাল। গোপালের বংশধর ও লেখক নগেন্দ্রনাথের দাবি মতে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে গোপাল ভাঁড় আদতেই মুর্শিদাবাদের একজন বাসিন্দা ছিলেন এবং নবাব পরিবারের খুবই কাছের লোক ছিলেন। কিন্তু এখানে আপনার প্রশ্ন আসতেই পারে যে গল্প কাহিনী এবং বিভিন্ন জায়গায় সবসময় তো দেখানো হয় যে রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে গোপাল ভাঁড়ের এক দারুণ সম্পর্ক ছিল, যিনি কিনা রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার বিদূষক ছিলেন। অর্থাৎ গোপাল ভাঁড় সহ তার পরিবারের সমস্ত যোগসূত্রই যদি তৎকালীন নবাবের সাথে হয়ে থাকে, তাহলে গোপাল ভাঁড় কী করে রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে আসলো, বা রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে কীভাবেই বা তার সম্পর্ক স্থাপন হলো? হ্যাঁ, এই স্বাভাবিক প্রশ্নটা আমাদের মনে আসতেই পারে। তাহলে শুনুন এই বিষয়ে গোপালের বংশধর নগেন্দ্রনাথ দাস তার বইতে কী লিখেছিলেন। তৎকালীন অবিভক্ত নদিয়ার রাজা রাজা কৃষ্ণচন্দ্রের সমসাময়িক ছিলেন রাজা রামমোহন রায়ের প্রপিতামহ। মজার বিষয় হলো তার নামও ছিল কৃষ্ণচন্দ্র রায়। তাকে নবাব আলীবর্দী খাঁ হুগলির খানাকুলের জায়গির বা ট্যাক্স কালেক্টর হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। গোপালের পরিবার একসময় এই খানাকুলের কৃষ্ণচন্দ্রের অধীনে কর্মরত ছিলেন। খানাকুলের কৃষ্ণচন্দ্র রায় বা কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রায়ের মধ্যে খুবই বন্ধুত্ব ছিল। ফলে নদিয়ার কৃষ্ণচন্দ্র একবার হুগলির খানাকুলের কৃষ্ণচন্দ্রের বাড়িতে বেড়াতে যান। সেখানেই তিনি বুদ্ধিমান ও সপ্রতিভ গোপালকে দেখতে পান। গোপালের সঙ্গে কথা বলার পর রাজা কৃষ্ণচন্দ্রের খুবই ভালো লাগে তাকে। ফলে তিনি গোপালকে নিয়ে আসেন কৃষ্ণনগরে। কালক্রমে গোপাল হয়ে ওঠেন মহারাজা কৃষ্ণচন্দ্রের পঞ্চরত্নের মধ্যে একজন রত্ন। তার মেধা, শক্তি ও হাস্যরসের জন্য মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালকে রাজভাণ্ডারের প্রধান হিসেবে নিয়োগ করেন এবং এই কারণেই তিনি গোপাল ভাণ্ডারী নামে পরিচিত হন। বাংলা ভাষাবিদদের মতে গোপাল ভাঁড় চরিত্র নিয়ে আজগুবি গল্পের মূলে রয়েছে বাঙালির অসচেতনতা। টেলিভিশন ও কার্টুন সিরিজগুলোতে গোপাল ভাঁড়ের নাম ব্যবহার করে সম্পূর্ণ কাল্পনিক এবং আজগুবি সব গল্প খাড়া করার বিরুদ্ধে কারো কোনো কথা না বলা। এরকমভাবে গোপাল ভাঁড়, বীরবল, মোল্লা নাসিরউদ্দিন ইত্যাদি সবাইকে নিয়ে একসঙ্গে করে একটা জগাখিচুড়ি তৈরি করে তা প্রকাশ করা হয়। তাই গোপাল ভাঁড় আমাদের কাছে শুধুই ভাঁড়, স্থূলত্ব বা মোটার প্রতীক হয়েই রয়ে গেল। আমরা এতক্ষণে জেনে গেছি যে গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের খুব প্রিয় ছিল। এত প্রিয় মানুষ হয়ে বাংলাতে তার একসময় ঠাঁই হয়নি, বরং দেওয়া হয়েছিল ফাঁসির আদেশ। তরুণ সিরাজউদ্দৌলা ওই সময় বাংলার প্রেসিডেন্সি বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। তার কাছের মানুষেরা যেমন মির্জাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠ, রায়দুর্লভ ও উমিজাদ সহ অনেকেই গোপনে গোপনে নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তারা প্রত্যেকেই তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সাথে চুক্তি করেন। আর ঠিক এই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র ও নবাব বিরোধী এই ভয়ঙ্কর খারাপ লোকেদের বলয়ে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় তার রাজসভার সবাই তাকে সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি তাকে এই বিষয়ে সমর্থন করেননি, আর তিনি হলেন গোপাল ভাঁড়। একদিন সভা শেষে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গোপাল গেলেন এবং বললেন, মহারাজ, ইংরেজদেরকে বিশ্বাস করবেন না। ইংরেজরা সুচুয়ে ঢুকে ফাল হয়ে বের হবে। তাদের স্বার্থবিরোধী যদি কোনো কাজ করেন তাহলে সর্বোপকারের কথা ভুলে আপনাকেও শুলে চড়াতে তারা পিছু পা হবে না। মির্জাফরের দলে যোগ দিয়ে বাংলার এমন সর্বনাশ না করতে গোপাল বারবার অনুরোধ করলেন রাজা কৃষ্ণচন্দ্রকে।
রাজা তার কোনো কথায় কর্ণপাত করলেন না, বরং তার রাজসভাদের নিয়ে গোপালকে বিদ্রূপ করে হাসি ঠাট্টা করতে লাগলেন। ঠাট্টা করতে করতেই কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন যে গোপাল যদি নবাবের কাছে গিয়ে মুখ ভেঙচি দিয়ে ফিরে আসতে পারে তবেই তিনি নবাবের বিরুদ্ধে কোনো দলে যোগদান করবে না। কৃষ্ণচন্দ্রের এই শর্ত শুনে গোপাল তখন হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে পৌঁছানোর পর দেখা দিল আরেক সমস্যা। ভাগীরথী নদীর তীরে ওঠা হিরারঝিল প্রাসাদে কিছুতেই গোপালকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। গোপালের মাথায় তখন একটা বুদ্ধি এলো। সে ইচ্ছা করে নবাবের এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিল। ফলে বিচারের জন্য নবাবের কাছে নিয়ে যাওয়া হলো গোপালকে। আর এইভাবেই নবাবের সাথে দেখা হলো গোপালের। দেখা হওয়ার সাথে সাথে গোপাল কোনো কথা না বলেই হঠাৎ নবাবকে মুখ ভেঙচি দিলেন। স্বাভাবিকভাবে নবাব রেগে গিয়ে গোপালকে আটক করলেন এবং বললেন, আগামীকাল তোমার বিচার হবে। এরই মধ্যে গোপালের সঙ্গে মির্জাফরের দেখা হলো। তখন গোপাল চুপি চুপি করে বললেন, আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু আমি কিছু বলবো না, কারণ এসব কথা ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্র ফেঁসে যাবে। তখন নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবে। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক। যতই হোক তিনি যে আমার অন্নদাতা। অর্থাৎ গোপাল এখানে রাজা কৃষ্ণচন্দ্রকে সম্মান জানিয়ে তার কোনো ক্ষতি করতে চায়নি, তাই সম্পূর্ণ ষড়যন্ত্রের ব্যাপারটা চেপে গিয়েছিলেন। অন্যদিকে মির্জাফর তার এমন কথাবার্তা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন। সে মনে মনে ভাবলেন গোপাল নিশ্চয় নবাবের কাছে তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সমস্ত কিছু ফাঁস করে দেবে। ফলে মির্জাফর ছলে বলে কৌশলে নানা চক্রান্ত করে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন। কিন্তু তাতে কি, গোপাল একেবারেই নির্বিকার। তার মাঝে কোনো পরিবর্তনে দেখা গেল না, কারণ ফাঁসির থেকে গোপাল কি করে বাঁচবে তার একটা প্ল্যান সে মনে মনে স্থির করে রেখেছিল। ফাঁসির দিন সকালে নবাব যখন গোপালের মুখের দিকে তাকালেন, গোপাল তখন আবারও মুখ ভেঙে দিলেন নবাবকে। এবার কিন্তু নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন। নবাব ভাবলেন, এ তো মস্ত বড় পাগল একটা, ফলে তাকে ফাঁসি দেওয়া ঠিক হবে না। এই ভেবে নবাব গোপালকে মুক্ত করে দিলেন। কৃষ্ণচন্দ্রের নির্দেশ ঠিকঠাক মতো পালন করে দেশপ্রেমী গোপাল আবারও ফিরে এলেন কৃষ্ণনগরে। তিনি এসে মুর্শিদাবাদে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন। কিন্তু তা সত্ত্বেও যখন তিনি জানতে পারলেন যে রাজা কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে এখনও অটল, অর্থাৎ গোপালকে দেওয়া কথা তিনি রাখলেন না, তখন অভিমানী গোপাল ঠিক করলেন যে রাজসভায় আর কোনোদিনই যাবেন না, এমনকি রাজ্যেই আর থাকবেন না। অত্যন্ত ব্যথিত মনে কাউকে কিছু না বলেই রাতের অন্ধকারে পরিবার নিয়ে রাজ্য ত্যাগ করেছিলেন গোপাল ভাঁড়। এরপর থেকে সদাহাস্যময় গোপাল ভাঁড়কে আর কোনোদিনই দেখা যায়নি। গোপালের জীবনে শেষ পরিণতি নিয়ে অনেক মতবাদ ও গল্প আছে। তার মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত যেই ঘটনাটি লোকমুখে ঘুরে বেড়ায়, সেটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।